আবাস যোজনার বাড়ি তৈরিতে বিতর্ক, কিন্তু কেন বিতর্ক জানেন? তার কারণ কাউন্সিলরের নেতৃত্বে অন্যের জায়গায় আবাসের বাড়ি হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? খড়গপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শঙ্কর, রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, জমি মালিক তো বারবার অভিযোগ জানিয়েছেন, তারপরেও সাহায্য পাওয়া গেল না। কাউন্সিলরের নেতৃত্বে কিভাবে অন্যের জায়গায় আবাসের বাড়ি সম্ভব? একেবারে শুনিয়া গায়ের জোরে বলা যায় কংগ্রেসের কাউন্সিলর এবং তার দলবল গিয়ে লোকের বাড়িতে তার জায়গার উপরে 2 ডেসিমিল জায়গার উপরে আবাস যোজনার বাড়ি তৈরি করে দিয়েছে। সেই লোক বহু জায়গা এই অভিযোগ জানানোর সত্ত্বেও পুরসভা কর্ণপাত করেনি বলে অভিযোগ। 144 থাকা সত্ত্বেও ওই জায়গাতে বাড়ি তৈরি করেছে, এমনটাই অভিযোগ করেছেন অভিযোগকারী। যদিও কাউন্সিলরের একেবারে ম্যাডাম সাফাই যে পুরসভার নাকি দেখার উচিত ছিল। অন্যদিকে পুরসভার যে অভিযোগ যে এটা কাউন্সিলর যতক্ষণ তাদের পজিশন ঠিক করে দেয় না, পুরসভা করে না, অথচ একের অপরের দায় ঠেললে ভুক্তভোগী হয়েছেন ওই ব্যক্তি যার যে তিনি অভিযোগ করেছেন যে কাউন্সিলর এবং তার দলবল মিলে তার বাড়িতে জোর করে আবাস যোজনার বাড়ি তৈরি করে দিয়েছেন। আবার অন্য কারোর বাড়ি ওই এলাকারই বাসিন্দা অন্য দূর থেকে এসে তার বাড়িতে দখল করে এবং শেষমেশ মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠিও দিয়েছেন জমি মালিক। এই জায়গাটা কার? জায়গাটা আমার বাবার নামে। তা যার বাড়ি হয়েছে তার নাম তো রমেশ্বর গাঙ্গুলি, কি করে বলছেন আপনার জায়গা? হ্যাঁ, আমার জায়গায় জোর জবরদস্তি কাউন্সিলর জোর জবরদস্তি বাড়িটা করেছে। কোন কাউন্সিলর? অপর্ণা ঘোষ, 23 নম্বরের কাউন্সিলর, কোন পার্টির? কংগ্রেস। কি করে করলো আপনার জায়গার উপরে? গায়ের জোরি, পুরাটাই গায়ের জোরি, মারপিট, গায়ের জোরি। কি চাইছেন আপনারা? এই বাড়িটা ভাঙুক, আমাদের জায়গার উপরে বাড়ি হয়ে গেছে জোর জবরদস্তি। হ্যাঁ, আমার তো বিশাল জায়গা কিছু নেই যে আমার জায়গা একজন দখল করে নিবে। আর আমার বাচ্চা কাচ্চা, আমার ফ্যামিলি বড়, আমরা থাকবো কোথায়? মাটির ঘর ছিল, গরিব মানুষ, আমার ঘর করার দায়িত্ব আমি নিচে নাম দিয়েছি, তার কাগজ জমা করেছি। এবার দায়িত্ব হচ্ছে মিউনিসিপালিটি কি করেছে সেটা খুবই দেখবে তাহলে। বারবার বলছে অপর্ণা ঘোষের ইন্ধনে এসব হয়েছে বলে। যদি জায়গাটি অন্য হয় কি হবে তাহলে? আপনাকে কি কোনো অভিযোগ জানিয়েছিল বিশ্বনাথ গাঙ্গুলি? না, আপনার কাছে কোনো অভিযোগ জানায়? এবার একটা ছবি আপনাদের দেখাবো। কি ছবি? আচ্ছা, আউটডোরে যখন চিকিৎসা পরিষেবা হয় তখন ডাক্তারের কোথায় থাকার কথা? আউটডোরে। কিন্তু দেখুন ছবিটা দেখলে আপনারা বুঝবেন যে ডাক্তার কোথায় রয়েছেন, প্রাইভেট চেম্বার। কিন্তু যে সময় তিনি প্রাইভেট চেম্বারে, সেটা সেই সময় আসলে তার আউটডোরে থাকার কথা। আর আমরা যখন তাকে ধরেছি তখন তিনি কি বলছেন দেখুন। কেন ডাক্তারবাবু, আপনার তো 9টা থেকে ডিউটি। ডাক্তারবাবু কোথায় চলে যাচ্ছেন? ডাক্তারবাবু আপনার তো 9টা থেকে ডাক্তারবাবু ডিউটি। আপনি প্রাইভেটের লোক পয়সা দিয়ে এখানে আপনাকে দেখাচ্ছে। 11টা বাজতে যায়। আপনি তো সরকারি ডাক্তার, সরকারি হাসপাতালে ডিউটি আছে, 9টা থেকে তো ডিউটি আপনার। এখন তো 11টা বাজতে যায় ডাক্তারবাবু। এখনো এখানে কি করছেন? 10:30 বাজে প্রায়। কিছু বলবেন? দেখলেন কোনো কথা বলছে না, মুখে কুলু পেটেছেন তিনি। কিন্তু আমরা নিউজ 18 বাংলা এই খবর দেখিয়েছি, আর তারপরেই শোকজ করা হয়েছে এই ডাক্তারকে, ব্যবস্থা নেওয়া হয়েছে। আরো ডিটেইল জানাতে পারবে পঙ্কজ, রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, আমরা যখন প্রশ্ন করলাম বা তুমি যখন প্রশ্ন করলে তখন তো তার মুখে কুলু, কিন্তু এবার তো শোকজ করা হয়েছে তাকে আমাদের খবরের জেরে। এবার তো উত্তর দিতেই হবে। কি করছিলেন সেই সময় তিনি প্রাইভেট চেম্বারে? দেখো, একেবারে যেখানে প্রাইভেট চেম্বার, যেখানে সরকারি যে পরিষেবা দেওয়া ডিউটি ছিল 9টা থেকে 11টা পর্যন্ত, এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে, যেখানে চর্মরোগ বিশেষজ্ঞ এম.টি. আহমেদ। কিন্তু সেই সময় তিনি সরকারি পরিষেবা না দিয়ে প্রাইভেট চিকিৎসা করছেন, একটি স্থানীয় নার্সিংহোমে চেম্বার করছেন। সেক্ষেত্রে যখন রুগীরা, পরিজনরা তারা কিন্তু দাঁড়িয়ে বেথক হয়ে গেছেন এবং নাজেহাল হচ্ছে। বারবার যখন আমরা দেখতে পেলাম, যখন ক্যামেরার সামনে দেখা গেল যে ওই ডাক্তার অন্য জায়গায় চেম্বার করছে, তারপরেই কিন্তু নয় জড়ে বসে প্রশাসন, মুখ্য সচিব অর্থাৎ জেলা স্বাস্থ্য আধিকারিক, তারা কিন্তু এই খবর পেয়ে, খবর দেখে এবং তারা কিন্তু শোকজ লেটার ধরায়। এই নিয়ে কিন্তু যথেষ্ট যে স্বাস্থ্য ভবন অর্থাৎ স্বাস্থ্য বিভাগের যে সমস্ত কর্মীরা, তারা কিন্তু দেখে কিন্তু নয় চড়ে বসে এবং এই যে প্রকাশ খবরের যে নিউজ 18 বাংলার খবরের জেরেই কিন্তু শোকজ লেটার ধরা হলো। শুধু তাই নয়, এই ডাক্তার যে স্বাস্থ্য তারা এইরকমই অনেকেই আছে। একেবারে এবার শোকজ করা হয়েছে তাকে, আর এবার তার উত্তর দেওয়ার পালা। বেশ, 10:30 বাজে প্রায়। কিছু বলবেন? ডাক্তারবাবু কিছু বলবেন?
এবার নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। জমি বিবাদ আর তাতেই লুটপাট ভাঙচুর চললো মোহাম্মদপুরে। ছবি দেখাবো, জমি বিবাদ ঘিরে একেবারে অগ্নিসংযোগ, পঞ্চায়েত সদস্যর বাড়িতে হামলার অভিযোগ। দেখুন কিন্তু কেন এই পরিস্থিতি, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত, আরো বিস্তারিত জানাতে পারবে প্রণব, রয়েছে আমার সঙ্গে। প্রণব, জমি বিবাদ আর তাতে ঠিক এই রকম একটা ঘটনা ঘটলো, কি কারণে পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা, ঠিক কি অভিযোগ? দেখো, ওই পঞ্চায়েত সদস্যের যে শ্বশুর মশাই, সে একটা জমি কিনেছিল কিন্তু কাগজপত্র তৈরি করেনি। তারপরে কিন্তু কিছুদিন আগেই তার স্বামী সেই জমির কাগজপত্র তৈরি করে। এরপরে কিন্তু যাদের কাছ থেকে জমি কিনেছিল সেই সময় তার শ্বশুরমশাই সেই কাগজ তৈরি করায় তার অপরাধ, এবং সেই জমিকে তারা দাবি করতে থাকে যে সেই জমিটা তাদের নামে কোন রকম ভাবে যে কাগজ তৈরি করা হয়েছে সেই কাগজ ঠিক নয়, ভুল। এরপরে কিন্তু আজকে সকালবেলাতে ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে চড়াও হয় কোয়েল শেখের পরিবারের লোকেরা বলে কিন্তু অভিযোগ। এবং শুধু চড়াও নয়, বাড়িঘর লুটপাট থেকে আরম্ভ করে ভাঙচুর এবং তারপর অগ্নিসংযোগ করে দেওয়া হয়। এবং সকালবেলায় ভগবানগোলার নববাহাদুরপুরের এই ঘটনায় কিন্তু যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং তাদের আরো অভিযোগ, পুলিশকে বারে বারে ডাকা হলেও সঠিক সময় কিন্তু পুলিশ এসে পৌঁছায়নি, যার ফলে কিন্তু এলাকার মধ্যে যথেষ্টভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যদিও রাজেশ শেখের পরিবার থেকে এই অভিযোগ করা হলেও কিন্তু কোয়েল শেখের পরিবারের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়। হঠাৎ আমার বাড়িতে লেবার মিস্ত্রি ওরা এক দল মিয়াপাড়ার সব মাস্তান বাহিনী নিয়ে এসে মেয়ে ছেলের পর আক্রমণ হয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে, গাছ কেটেছে। আমাদের একটা ঘরে আগুন লাগাইছে। ওরাও তো বলছে যে আমাদের দলিল আছে। আমাদেরও তো দলিল আছে, তাহলে দেখুক দলিলটা কার? তাহলে সেই অরিজিনাল দলিল রেকর্ড সবই আছে। আমি এসডিপি স্যারকেও বলেছি এই ব্যাপারটা, তো বললো ঠিক আছে, তারপরও কোনো স্টেপ নিচ্ছে না। সম্পত্তি আমার বাপের সব কিনা সম্পত্তি। আমার বাপ তাকে 3 শতক জায়গা দিয়েছে, সে জাল রেকর্ড করে একটা, সে রেকর্ড পর্যন্ত আমার কাছে তোলা আছে, এই যে দলিল পর্যন্ত তোলা আছে। আগুন ও নিজে মুখে লাগাচ্ছে, ওর যে ভিডিও, সেই ভিডিও পর্যন্ত আমার কাছে আছে। যে ভিডিও আপনার যেটা করে সেই ভিডিওটা পর্যন্ত আমি পর্যন্ত করে রেখেছি। কেননা ওই এই যে দুর্নীতি উজে যে জিনিসটা করতে চাইছে, বিশাল আকৃতি করছে। একটু আলিপুরদুয়ারের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আলিপুরদুয়ারে আবারও লোকালয়ে ঢুকে পড়েছে হাতি। বক্সার জঙ্গল থেকে ফের লোকালয়ে দাঁতাল। রাজা ভাত খাওয়ায় গ্রামে দলছুট দাঁতাল, যে ছবি আপনাদের দেখাচ্ছি। কালচিনির ভাটপাড়াতেও হাতির আতঙ্ক। চা বাগানে হাতির দল ঢুকে পড়ায় রীতিমতো আতঙ্ক। হাতি তাড়াতে গ্রামে বনকর্মীরা। অবশেষে বাঁদরের বাঁদরামি থেকে মুক্তি। সোনামুখীতে শেষমেশ খাঁচাবন্দি করা সম্ভব হলো বাঁদরকে। 15 জুলাই থেকে বাঁদরের দৌরাত্মে নাজেহাল। বাঁদরের আক্রমণে জখম হন 6 জন। সেই বাঁদর ধরা পড়ায় স্বস্তি সোনামুখীর রথীনগরে। অবশেষে যে বানরটা সোনামুখীতে কয়েকদিন থেকে পাওয়া যাচ্ছিল না, ধরা যাচ্ছিল না, বিভিন্নভাবে আমরা লাস্ট 1 সপ্তাহ থেকে চেষ্টা করছিলাম। অবশেষে আমাদের আজকে সাফল্য, বানরটাকে সুন্দরভাবে আমরা সম্পূর্ণ সুস্থভাবে রেস্কিউ করেছি। সোনামুখী রেলওয়ে স্টেশনের কাছে প্রাথমিক চিকিৎসার পর আমরা ওটাকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।